গোটা দেশ জুড়ে ভারতের সেনাবাহিনী, ভারতের গোয়েন্দা সংস্থা এবং একাধিক রাজ্যের এটিএস বিভিন্ন অপারেশনে কিন্তু ঝড় তুলতে শুরু করেছে। শেষ এক মাস ধরে আমি ধারাবাহিকভাবে আমার দুটো চ্যানেল, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল এবং ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্কে এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি যাতে অন্তত আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই ভারতকে দ্বিখণ্ডিত করা ছক কিংবা উত্তপ্ত করা ছক কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এবং বিভিন্ন আন্তর্জাতিক শক্তিগুলো ধারাবাহিকভাবে করছে। আজকে যে ঘটনা আমাদের সামনে এলো তা কিন্তু সত্যি চমকপ্রদ এবং শুধু চমকে দেওয়ার মতো নয়, রীতিমতো ভয়ানক এবং বিপজ্জনকও। ঠিক কিছুদিন আগে উত্তরপ্রদেশ থেকে এক ডাক্তারকে, কাশ্মীরি এক ডাক্তারকে গ্রেফতার করেছিল ভারতের গোয়েন্দারা, এবং সেই ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করার পর পরিষ্কার হয়ে যায় তিনি পাকিস্তানে জেইসি মোহাম্মদের হয়ে কাজ করছিলেন। এবার দেখুন, সমাজের অত্যন্ত উচ্চ শ্রেণীর একজন মানুষ, যিনি ডাক্তার, যিনি শিক্ষিত, যিনি ভারতের বাসিন্দা, তিনি পাকিস্তানের হয়ে এই ধরনের নোংরা কাজকর্মে জড়িয়ে পড়বেন তা হয়তো আমরা অনেক ভারতীয়রাই বুঝতে পারবো না। কিন্তু এই ডাক্তার শুধুমাত্র নোংরা কাজকর্মে জড়িয়ে পড়েছেন সেটা নয়, তিনি একাধিক জুনিয়র ডাক্তারকেও কিন্তু তার পথ অনুসরণ করতে বাধ্য করেছেন। যে তথ্য আজকে জানা যাচ্ছে সেখানে বলা হয়েছিল যে ধৃত ডাক্তার, সেই ধৃত ডাক্তার আসলে আরো একটি ডাক্তারকে ইন্সপায়ার করেছিলেন এবং তারা একটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন। এই ডাক্তারের নাম আদিল আহমেদ। উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু তিনি কিন্তু কাশ্মীরের বাসিন্দা। যখন তাকে গ্রেফতার করা হয় তখন তিনি উত্তরপ্রদেশে একটি নির্দিষ্ট জায়গায় চিকিৎসা শাস্ত্রে বিভিন্ন কাজকর্ম করছিলেন। কিন্তু পরবর্তীকালে জানা যায় তিনি জেইসি মোহাম্মদের সঙ্গে জড়িত, এবং কাশ্মীরে দুদিন আগে একটি প্রতিবাদ মিছিল হয়, প্রোটেস্ট হয়, যেখানে তিনি জেইসি মোহাম্মদের হয়ে পোস্টারও কিন্তু মারছিলেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো তিনি শুধু একা নন, তার কমিউনিটিতে একাধিক ডাক্তারকে তিনি এই পুরো বিষয়টার মধ্যে ইনভলভ করে দিয়েছেন। আজকে সেই তথ্যই আমাদের সামনে এসছে, যেখানে এই আদিল আহমেদের একজন জুনিয়র, তার নাম মোহাম্মদ সাকরেইল, তাকে গ্রেফতার করে কাশ্মীরের পুলিশ। এবং আরো শুনলে অবাক হবেন, তিনি নাকি আল ফালাই ইউনিভার্সিটিতে পড়ছিলেন এবং সেখানেই গভর্নমেন্টের একটি লকার থেকে 350 কেজি আরডিএক্স পাওয়া গেছে, একটি AK-47 রাইফেল পাওয়া গেছে, একাধিক মানে গুলি বারুদের কার্তুজ পাওয়া গেছে। এবার দেখুন, 350 কেজি আরডিএক্স, তা আবার গভর্নমেন্ট কলেজের, মানে সরকারি কলেজের একটি লকারে, যা ছাত্রছাত্রীদের ব্যবহার করার জন্য সরকার দেয়। ইনক্রেডিবল, মানে ভাবার মতো জায়গায় হয়তো আমরা এখনো পৌঁছইনি যে এর গুরুত্বটা কতটা। কিন্তু যদি আপনারা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে তথ্য নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন 350 কেজি আরডিএক্স এ একটা কাশ্মীর কিন্তু উড়ে যেতে পারে। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা জানিয়েছে তা হলো, যেখান থেকে এইটি পাওয়া গেছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, সেটি অনন্তনাগে অবস্থিত একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবং সেই আরডিএক্সটি সম্ভবত অ্যামোনিয়াম নাইট্রেট। অর্থাৎ এর ভয়াবহতা এবং এর যে ক্ষমতা তা কিন্তু মারাত্মক। একটা গভর্নমেন্ট কলেজ, সরকারি ডাক্তারি যেখানে পড়ানো হয়, সেই ডাক্তারের খানার, মানে এই ডাক্তারি তৈরি লকারে এই পরিমাণ বিস্ফোরক, এই পরিমাণ গোলা বন্দুক যেভাবে আমাদের ভারতবর্ষে ঢুকে পড়লো, তাতে কিন্তু নিশ্চিন্তে বলাই যায় যে আর নিশ্চিন্তে থাকা যাচ্ছে না। পাশাপাশি এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে এই ডাক্তার টেরর আউটফিট কিভাবে কোথায় প্ল্যান্টেড হবে, কিভাবে পরিকল্পনা হবে, তার সঙ্গে সরাসরি যুক্ত। এবং একাধিক জায়গায় রেড করে আরো যেটা জানা যাচ্ছে তা হলো, এই ডাক্তার বিভিন্ন ক্ষেত্রে ওয়াকি টকিতেও নির্দেশ দিতেন, কারণ এর আহ, ঘর থেকে 20টি টাইমার পাওয়া গেছে। অর্থাৎ টাইমার বোমা, যেগুলো আমরা সিনেমাতে দেখি, একদম হুবহু ঠিক সেটি পাওয়া গেছে। 20টি টাইমার বোমা, পিস্তল, 3টে ম্যাগাজিনের সঙ্গে সঙ্গে ওয়াকি টকি পাওয়া গেছে। অর্থাৎ তারা যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন সিস্টেম হিসাবে ওয়াকি টকি ব্যবহার করতেন, সেটাও কিন্তু একটা চমকপ্রদ দিক। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, এটা হলো প্ল্যানিং ওয়াইজ একটা চলা সংগঠনের কাজ। মানে আপনি আপনার ঘরে ওয়াকি টকি রাখবেন না, আপনি আপনার ঘরে টাইমার নিঃসন্দেহে রাখবেন না। এবং এই পুরো বিষয়টি কোঅর্ডিনেট স্ট্রাইকের ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে গোয়েন্দারা মনে করছেন। মানে টাইমার ফিট করে একত্রে বিশাল কিছু বিস্ফোরণের পরিকল্পনা এই গ্যাংটি করেছিল জয়সি মোহাম্মদের হয়ে। খারাপ লাগার বিষয় হলেও তারা ভারতীয়, তারা ডাক্তার, এবং ডাক্তারি পড়তে পড়তে মানুষের সেবা করার পাশাপাশি তারা মানুষকে উড়িয়ে দেওয়ারও পরিকল্পনা করছেন। এ বোধহয় আপামর ভারতবাসী কেউ স্বপ্নে তো ভাবতে পারবে না।
27শে অক্টোবর কাশ্মীরে এর ধরনের একটি প্রোটেস্ট হয়, যেখানে পোস্টার লাগাতে গিয়ে প্রথমবারের জন্য সিসিটিভিতে ধরা পড়ে যান এই ডাক্তারটি। পরবর্তীকালে আমরা বুঝতে পারি আসলে এই ডাক্তারটা ভারতবর্ষের বাসিন্দা হলেও তিনি পাকিস্তানের গুপ্তচর এবং পাকিস্তানের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে কাজকর্ম করেছেন। দেখুন, ভারতের উত্তর পূর্ব দিক এবং কাশ্মীর সত্যি ভারতের গোয়েন্দাদের কাছে একটা কনসার্নিং ইস্যু হয়ে যাচ্ছে, কারণ নর্থ ইস্টে ক্রমাগত বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ষড়যন্ত্রমূলক বিভিন্ন পরিকল্পনা করছে। এবং কাশ্মীরে দেখুন, কাশ্মীরের এলওসি অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীকে দিনের পর দিন জবাব দিচ্ছে ভারতের সেনাবাহিনী। একাধিক মিলিটারি অপারেশন তারা চালু করেছেন। প্রতিদিনই কাশ্মীরের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জঙ্গিদেরকে খুঁজে খুঁজে খতম করছেন ভারতীয় সেনাবাহিনী। কিন্তু ভারতের ভিতরে লুকিয়ে থাকা এই গাদ্দারদের যতক্ষণ না সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে, ততদিন কিন্তু পাকিস্তান থামবে না। আজকে ভারতবাসী হয়ে, পেশায় ডাক্তার হয়ে আপনি ভারতের বিপক্ষে ষড়যন্ত্র করছেন, ভারতবাসীদের হত্যা করার পরিকল্পনা করছেন, সেটা কিন্তু আনএক্সপেক্টেড। এবং আলটিমেটলি আপনারা যদি দেখেন, এই যে গুপ্তচর বৃত্তি করার যে অভিযোগ, তা কিন্তু এই প্রথমবার আসছে তা নয়, একাধিক জায়গা থেকে গুপ্তচর বৃত্তি করার অভিযোগ আসছে। কিছুদিন আগে আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল একটা স্টোরি করেছিলাম, যেখানে একজন প্রাক্তন মন্ত্রী সরাসরি গুপ্তচর বৃত্তি এবং পাকিস্তানের সঙ্গে যোগসাজশ রাখার জন্য ইডির কবলে পড়েছেন। ফলে আলটিমেটলি সমাজের সকল স্তরের মানুষ পাকিস্তানের নেটওয়ার্কের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছেন, সেটাও কিন্তু ভারতের গোয়েন্দাদের জন্য অত্যন্ত কনসার্নিং একটি ইস্যু। পাশাপাশি আজকে নর্থ ইস্টে ভারতের মিলিটারি অত্যাধুনিক একাধিক অস্ত্র শস্ত্রের প্রয়োগ ঘটাতে শুরু করলো। নর্থ ইস্ট কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কাশ্মীরের মতো? কারণ নর্থ ইস্টের যে অ্যাকশন এরিয়া, সেগুলো কিন্তু অত্যন্ত পর্বত সংকুল, বিপজ্জনক, রুক্ষ একটি জমি। ফলে আপনি আর্মি ট্যাঙ্কার নিয়ে যেখানে ইচ্ছা খুব সহজে চলে যেতে পারবেন না। ফলে তার জন্য আজকে ওখানে পাহাড়ি রোবোটিক কুকুর ভারতের মিলিটারি কিন্তু ইনস্টল করতে শুরু করেছে। তার পোশাকি না ভিজম 60 রোবট ডগ, যে রোবট ডগ রোবোটিক্স এবং এআই এর সংমিশ্রণে বানানো, অর্থাৎ মডার্ন ডেজ ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত হচ্ছে ভারতের সেনাবাহিনী, যা সার্ভেলেন্সের জন্য কাজে লাগবে, যা সারাদিন বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল অ্যাক্টিভিটির জন্য কাজে লাগাতে পারবে ভারতের সেনাবাহিনী। পাশাপাশি আরো একটি ইম্পর্টেন্ট বিষয়, যে বাংলা থেকে যে খবর উঠে এসছে ঠিক দুদিন আগে, আরো ডিপলি আজকে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে আমি আপনাদের জানাচ্ছি। তাহলেই আপনারা বুঝবেন কেন আমি বারবার বলছি যে দেশের বাইরের শত্রুরা তো দেশের ক্ষতি করছে, তাদের বর্ডার সিকিউরিটি গার্ড, আমাদের সেনাবাহিনী, নেভি, আর্মি, এরা লড়াই করে রুখে দিচ্ছেন। কিন্তু দেশের ভিতরে যে দেশদ্রোহিতার বীজ পোতা হয়েছে, তা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আজকে বাংলাতে এমন একটি ঘটনা উঠে এসেছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের খড়দা থেকে, যেখানে এক ব্যক্তিকে, একটা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়, যিনি 900 বার ব্যাংককে গেছেন 10 বছরে। অর্থাৎ বিদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু তার স্থাপন হয়েছে। ইন্টারেস্টিংলি ফ্যাক্ট হলো যে তার সঙ্গে আরো এক ব্যক্তির যোগাযোগ হয়েছে, যার নাম আজাদ মল্লিক, যিনি ইডির হাতে গ্রেফতার হয়েছেন এবং তিনি পাকিস্তানি। অর্থাৎ পাকিস্তানের আজহার মল্লিকের সাথে খর্দার সেই ব্যবসায়ী, যিনি 900 বার ব্যাংককে গেছেন, তার কি যোগাযোগ, সেটি এখন প্রধান প্রশ্নের বিষয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো, এই যে পার্টিকুলার ব্যক্তি, তার কাছ থেকে এত জাল পাসপোর্ট পাওয়া গেছে, সেই জাল পাসপোর্ট কারা বানালো, কাদের সুবিধার্থে বানালো, এবং এই পাসপোর্ট বানানোর পিছনে এক্স্যাক্ট মোটোটা কি, সেটা কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা করছেন। পাশাপাশি একাধিক জায়গায় রেড করা হয়েছে ইডির পক্ষ থেকে, যেমন গেদে, নর্থ 24 পরগনা, নদিয়া, বিভিন্ন জায়গায় সার্চ করা হচ্ছে যে এই পাকিস্তানের যোগ বাংলার সঙ্গে কেন হঠাৎ করে উঠে এলো, এবং এর পিছনে সত্যি কি কোনো আন্তর্জাতিক শক্তি আছে, নাকি অন্য কোনো বড় খেলা আছে। অর্থাৎ যদি পুরো বিষয়টাকে সামারাইজ করেন, তাহলে বুঝতে পারবেন ভারত কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে, বিপদসীমার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, কখনো ভারতের সেনাবাহিনী সদস্যরা, কখনো বিএসএফ, সেই চক্রান্ত কিন্তু দিনের পর দিন রুখে দিচ্ছে। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটিকে একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।